আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সহ ৩ দাবিতে সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। মন্ত্রণালয়ের সাথে বৈঠক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। জুলাই গণহত্যায় জড়িতদের কল রেকর্ড সহ ডিজিটাল প্রমাণাদি পেয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সায়েদের পরিবারের মামলা। দেশের বিরুদ্ধে ভারতের কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেবে না জনগণ, হুঁশিয়ারি রিজভীর। সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব। চলতি বছরেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু, জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রসারে একমত দুদেশের ব্যবসায়ীরা। এবং ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ১ ফেব্রুয়ারি তফসিল ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় ইসলামী ছাত্র শিবির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেনাবাহিনীর বৈঠক না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। আলোচনায় দৃশ্যমান পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা অনশন না ভাঙার হুঁশিয়ারি দেন। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবিতে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আরও জানাচ্ছেন আদিন সজীব। সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে আবারও প্রতিবাদ এবং বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। একটা ভালো ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন বেশ কয়েক বছর আগে থেকেই, কিন্তু সেই চাওয়া আর পাওয়ার মধ্যে যে অপূর্ণতা, তা থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মতো একটা জায়গায় অবস্থান করেও এখানের স্টুডেন্টরা কোনো ফ্যাসিলিটিসই পাচ্ছে না। পুরান ঢাকা নর্দমার মতো জায়গা একটা, ওইখানে থাকতেছে, তাদের জন্য কোনো আবাসন ব্যবস্থা করতেছে না, কোনো কিছু করতেছে না। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো হয়েছে বিভিন্ন অন্যান্য ইউনিভার্সিটি থেকে ভাড়া করা লোকদের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আমাদেরকে চিঠি চালাচালির কথা বলছে যে আমরা চিঠি দিয়েছি, তারা এখনো রেসপন্স করছে না। 2017 থেকে 2025 পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান হয়নি, বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে। প্রায় 2 মাস আগেও সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার পর সরকারের আশ্বাসে সেই কর্মসূচি থেকে সরে আসে তারা। এরপর প্রতিশ্রুতির দৃশ্যমান অগ্রগতি না দেখে দাবি আদায়ে রোববার থেকে আবারও অনশন শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হুঁশিয়ারি দেয় মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন, মঞ্জুরি কমিশন এবং সেনাবাহিনীকে একসাথে বৈঠকে বসতে হবে। এরপর তাতে সংহতি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশে আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তারা আবাসন সহ অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছে। দুর্ভাগ্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সুস্পষ্ট একটা বৈষম্য। শিক্ষার্থীদের অবস্থানের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় আগামী বুধবার বৈঠক অনুষ্ঠিত হবে। অনশন ভেঙে সে পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানান কোষাধ্যক্ষ সাবিনা শর্মিন, করেন দুঃখ প্রকাশও। প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী বুধবার 11:30টায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটা যৌথ সভা হবে। সেই সভার মাধ্যমে আর্মিকে কাজ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনারা বলেছেন উনাদের পক্ষ থেকে সব থেকে কম সময়ে কাজটা কিভাবে করা যায় সেটা উনারা করবেন। এই আশ্বাসকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষার্থীরা জানান বুধবারের বৈঠকের উপর নির্ভর করে অনশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনরতরা। আগামী বুধবারের বৈঠকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা, সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতি রেখে কার্য সম্পাদনের দায় নিয়ে বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেজ ভবন নির্মাণে অনুমোদন এবং বাজেট পাস করতে হবে। এই দাবিগুলো আমলে নিয়ে বৈঠক করার অঙ্গীকার দিলে তবে আমরা অনশন থেকে পিছু হটব।
এর আগে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চাকুরিতে পুনর্বহালের দাবিতে 6 দিন বিরতি দিয়ে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে পুলিশের 40তম ব্যাচের বাদ পড়া 321 জন এসআই প্রার্থী। সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। তাদের অভিযোগ, সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা ছিল, কিন্তু তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে তাদের বাদ দেয়া হয়। এমন বাস্তবতায় আবারও পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। এর আগে গত 6 জানুয়ারি তাদের চাকুরিতে পুনর্বহালের ব্যাপারে আশ্বস্ত করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তারিখ পর্যন্ত আমাদের ব্যাপারে একটা সুন্দর পুনর্বিবেচনা করবেন বা ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবেন, এই ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। অনেকে হচ্ছে সেদিন 3-4 জন মেয়েদের মধ্যে ওই সময় শিখে ছিল, তার সত্ত্বেও তাদের বিরুদ্ধে এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এটা তো এমনিতে বোঝা যায় এটা পুরোটা মিথ্যা, একটা বানো একটা অভিযোগ। আমরা ওই ধরনের কোনো অপরাধী করি নাই। আমাদেরকে যে নাস্তা ইস্যু দেখানো হয়েছে ওই দিন আমরা যথাসময়ে নাস্তা গ্রহণ করি এবং বিরতি শেষে আমরা আবার পুনরায় গিয়ে প্যারেডে মিলিত হই। আমরা কোনো বিশৃঙ্খলা বা নাস্তা না এই ধরনের কোনো কারণ ছিল না। তিনি আমাদেরকে 6 দিনের মতো একটা সময় দিয়েছিলেন। আমরা তারপরে এসে যোগাযোগ করি এবং জানতে পারি যে আমাদের তদ্রূপ কোনো কাজ হয়নি। তো আমরা আশানুরূপ কোনো প্রত্যুত্তর না পেয়ে আমরা আজকে আবার এসেছি। জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড সহ বেশ কিছু ডিজিটাল প্রমাণাদি প্রসিকিউশনের হাতে এসেছে। এসব কল রেকর্ড ও ডিজিটাল ডকুমেন্টের সত্যতা যাচাইয়ের জন্য সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দিন শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দিয়েছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের ভাই রমজান। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারান শত শত মানুষ, পঙ্গুত্ব বরণ করেন কয়েক হাজার ছাত্র জনতা। তখনকার সরকার প্রধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড সহ বিভিন্ন ডিজিটাল তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। চিফ প্রসিকিউটর জানান, অনলাইন ও বিভিন্ন উৎস থেকে পাওয়া এসব ডিজিটাল প্রমাণাদির ফরেনসিক পরীক্ষা সিআইডির মাধ্যমে করার আবেদন করা হলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। তো যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি সেই মামলার 1 নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এর আগে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী সোমবার হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। 2 জন ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানার জন্য তাদেরকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি, প্রোডাকশন চেয়েছি, তো সেই দুটো অ্যাকসেপ্ট করেছেন কোর্ট। এছাড়া এদিন ট্রাইব্যুনালে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করেন আবু সাইদের ভাই রমজান। তার বড় ভাই রমজান তিনি আসছেন এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোদ্ধারা ছিল, যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে, তার পাশে থেকেছে, যারা পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী, তারাও এসেছে সাথে। যাত্রাবাড়ি একটা ঘটনা, উত্তরা একটা ঘটনা, আবু সাইদের ঘটনা একটা ঘটনা, এরকম একটা বিষয় হিসেবে আমরা নিব। এদিন ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করেন 2009 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হোটেল ব্যবসায়ী নূর আলম বাবুর বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আক্কাস আলী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
সীমান্তে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। শেখ হাসিনা দেশকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো দুরভিসন্ধির দেশপ্রেমিক জনগণ সফল হতে দেবে না। তার অভিযোগ, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার কণ্ঠ রোধ করতে ফ্যাসিস্ট হাসিনা তাকে কারারুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন সব থলের কালো বিড়াল বেরিয়ে আসছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছে। তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে, এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট। সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করল দেশটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে যোগ দিয়েছেন নুরুল ইসলাম, তবে বৈঠকের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। এর আগে ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত, এমন অভিযোগে ভারতীয় হাই কমিশনারকে তলব করে ঢাকা। বৈঠকের পর প্রণয় বর্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা হয়েছে। তাদের আশা, সীমান্তে অপরাধ মোকাবিলায় দ্বিপাক্ষিক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই শুভ ফলাফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই প্রতিবেশী দেশকে একসাথে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা দুদেশের স্বার্থের জন্য ভালো হবে না। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখনো পর্যন্ত দুদেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে। ভারতের সেনাবাহিনীর আর্মি ডের আগে সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী আরও বলেন, সেনাবাহিনী পর্যায়ে এখনো পর্যন্ত দুদেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক পথে রয়েছে। সামরিক সহযোগিতা আগের মতোই চলছে, কেবল যৌথ মহড়া স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। লন্ডনের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। লন্ডনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে মায়ের আবারও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। রোববার বাসার রান্না করা খাবার নিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অসুস্থ মায়ের সুস্থতার জন্য আবারও সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পরিবারের সদস্যদের সান্নিধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তাদের হলিডে উইকেন্ড, কাজী ডাক্তাররা তাবো উনি প্যাট্রিক কেনেডি, প্রফেসর প্যাট্রিক কেনেডি উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন। আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন। লন্ডন ক্লিনিকে এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হয়। ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। গতকালকে এসছেও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুই ছেলের বউ ছাড়াও 3 নাতনি তাকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন।
এর আগে খালেদা জিয়াকে স্ত্রীসহ দেখতে যান যুক্তরাজ্যে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় বেগম জিয়ার গুরুতর অসুস্থতার জন্য আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসাকে দায়ী করেন তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। চলতি বছরেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। দুদেশের সরকার এই বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন পাকিস্তানের হাই কমিশনার। এর আগে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রসারে একমত হন দুদেশের ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। অবশেষে পাকিস্তানের সাথে প্রসারিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। শুধু ব্যবসা বাণিজ্য নয়, দুই দেশের জনগণের সাথে সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। সরাসরি যোগাযোগ বাড়াতে সমুদ্রপথের পর এবার আকাশপথেও দূরত্ব কমাতে চায় দুই দেশ। সহসায় এ বিষয়ে ঘোষণা আসবে বলে আশাবাদী পাকিস্তানের হাই কমিশনার। আমরা দুদেশের মানুষের সাথে যোগাযোগ বাড়াতে চাই। বাংলাদেশ বা পাকিস্তান কারা আগে আকাশপথে যাতায়াত শুরু করবে সেটি বড় কথা নয়। আমরা চাই আকাশপথে যোগাযোগটা শুরু হোক। এবছরই আমরা ঢাকার সাথে বিমান চলাচল শুরু করব। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশে $650 মিলিয়ন পণ্য আমদানি করলেও এর বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র $61.9 মিলিয়ন পণ্য। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের বৈষম্য দূর করতে চান দুই দেশের ব্যবসায়ীরাও। দুদেশের মধ্যকার চলমান বাধাগুলো দূর করা গেলে উভয় দেশের বাণিজ্য সহ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। আগামীতে বাংলাদেশের সাথে ব্যবসার প্রসারে পাকিস্তানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও চামড়া, টেক্সটাইল, ঔষধ, পাটজাত এবং বিভিন্ন পণ্যের রপ্তানি সম্ভাবনাকে পাকিস্তান কাজে লাগাতে পারে। প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাড়ানোর মাধ্যমে পাকিস্তানে পণ্য রপ্তানি বাড়াতে চাই আমরা। এছাড়াও দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রস্তাবও দেন এবিসিসিআইয়ের প্রশাসক। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। রোড ম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। এদিকে জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরব শিক্ষার্থীরা। 5 আগস্টের পর তাদের এই দাবি আরও জোরালো হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পরামর্শ চেয়েছেন। জাকসু নির্বাচনের অচলাবস্থার সুরাহা হতে যাচ্ছে। আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে তফসিল। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে 9 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 33 বছর ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তাদের অভিযোগ, ডাকসুকে আওয়ামী ফেসিবাদ বয়ানের আজ্ঞাবহ করা হয়েছিল। বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কার্যা ছিল সেটি একেবারে বিলুপ্তি সাধন হয়েছে 5 তারিখের পর থেকে। আমরা কোনোভাবেই চাই না সেটা আবার ব্যাক করুক। জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ ঘোষণা করা, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক মূল্যবোধের ধারণ ও লালন করবে ডাকসু, জানান তারা। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের কাজ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং আদর্শের প্রচার করা। আমরা মনে করি ব্যক্তি নির্ভরতা থেকে সরে এসে মতাদর্শগত যে প্রচার, সেই প্রচারই মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ, সেই সঠিক আদর্শের প্রচারই এই সম্পাদকের কাজ হওয়া উচিত। ডাকসু নির্বাচিত কাঠামো এবং এই নির্বাচিত কাঠামোতে সভাপতি পদটি অনির্বাচিত। এক্ষেত্রে সভাপতির পদটি কোনো ধরনের নির্বাহী কার্যক্ষমতা থাকা উচিত নয়।
এবং এই পদটিকে সম্পূর্ণরূপে আলংকারিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে ডাকসুর গঠনতন্ত্রের 9টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, মাল্টিপল ভিসা হলে শ্রমিকরা ছুটিতে তাদের পরিবারের সাথে দেখা করতে বাংলাদেশে আসার সুযোগ পাবে। গত বছরের মে মাসে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কাজে যোগ দিতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় হাই কমিশনার বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কারিগরি কমিটির বৈঠক অব্যাহত আছে। আসিয়ানের সভাপতিত্বের দায়িত্ব নেয়ায় মালয়েশিয়াকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান বাংলাদেশকে সমর্থন করবে। জামাতের সাথে বিএনপির নীতিগত কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আবু তাহের। রাজধানী মগবাজারের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এর আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। দেশের সুষ্ঠু নির্বাচন, আমদানি রপ্তানি সহ নানা প্রসঙ্গে প্রায় 1.5 ঘণ্টা সাক্ষাতে ব্রাজিল যেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয় সেই বিষয়ে জোর দেন জামাতের আমির। এ সময় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সাথে কাঁধে কাঁধ রেখে আগামীতে একসাথে কাজ করার প্রত্যাশা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। সমসাময়িক ব্যাপারে কথা হয়েছে, আমরা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং ইত্যাদি ব্যাপারে উনি কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল আমাদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমান বিশ্বে আলোচিত এই ভাইরাস 2001 সালেই শনাক্ত হয়েছে জানিয়ে বিশেষজ্ঞরা লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন। সম্প্রতি নরসিংদীর এক নারীর শরীরে HMPVর অস্তিত্ব পাওয়া গেলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। আরো জানাচ্ছেন রাজনা দাস। করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর আবারও সেই চীন থেকেই সংক্রমণের শুরু হিউম্যান মেটানিওমা বা HMPV ভাইরাসের। এতে নতুন করে উদ্যোগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে। তবে ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে এখনো কোনো সতর্কবার্তা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশে 2017 সালে প্রথম এই ভাইরাস পাওয়া গেলেও 9 জানুয়ারি নতুন করে এক নারীর শরীরে HMPV শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR। তবে ভাইরাস সংক্রমণ বিশেষজ্ঞ ডক্টর এম মুস্তাক হোসেন জানিয়েছেন, যেহেতু HMPV কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয়, তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাসটা পুরাতন, কিন্তু এটা পরিবর্তিত হয়ে এখনো সেই ক্ষমতা অর্জন করেনি যে এটা মানুষকে মারাত্মক অসুস্থ করতে পারে। এটা নজরদারি আন্তর্জাতিকভাবে বিজ্ঞানের বিভিন্ন দেশে দেখছেন, আমরাও দেখছি। কাজে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের শ্বাসতন্ত্র বাহিত যে কোনো রোগের বিরুদ্ধেই আমাদের সুরক্ষিত থাকা উচিত। ভারত, চীন সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আগেও মানুষ আক্রান্ত হয়েছে। যেহেতু অনেকের মধ্যে এই ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, তাই কেউ আক্রান্ত হলে শরীরে রোগ দানা বাঁধবে না বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। তবে HMPV-কে হালকাভাবে নিচ্ছে না স্বাস্থ্য বিভাগ। এর চিকিৎসায় আলাদা গাইডলাইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। কোন রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একেবারে চিকিৎসকের সাধারণভাবে একটি ফ্লু যেভাবে চিকিৎসা করেন সেভাবে চিকিৎসকটা করবেন। আপনারা এটা সাধারণ যে রোগ, জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। এর বাইরে এই পার্টিকুলার ভাইরাসের
বাংলাদেশের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়। এইচএমপিভি আক্রান্ত ওই নারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও আক্রান্ত তিনি। তার শারীরিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্র জনতার রক্ত যাতে বৃথা না যায় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর লালবাগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ যেভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে ব্যক্তি স্বার্থে সেই ধরনের কিছু করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর পশ্চিম তেজতুরি বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, জেল জুলুম সহ্য করেও খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। সিগারেটের উপর কার্যকর কর আরোপ না করার কারণে সরকার প্রতি বছর ৬,৬০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কার্যকর কর আরোপ করতে পারলে ১১ থেকে ২৮% পর্যন্ত রাজস্ব বৃদ্ধি করা সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২৬ অর্থ বছরে সিগারেটে কার্যকর কর আরোপের প্রস্তাবনা বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, অধ্যাপক শফিউল নাহিন শিমুল। এ সময় তারা সিগারেট নিষিদ্ধের দাবি করেন। শেখ মোহাম্মদ আসলাম বলেন, সচেতনতা বাড়লে সিগারেটের ব্যবহার কমাতে ভ্যাট ট্যাক্স আরোপের প্রয়োজন হবে না। সেফ জোনে ধূমপান করতে আইন করার দাবি জানান সাবেক এই ফুটবলার। লালমনিরহাটের রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতার গড়ে তোলা এসব স্থাপনা উচ্ছেদকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার মোগলহাট গেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন। তার মৃত্যুর পর এর দেখভাল করে আসছে তার পরিবার। রেল কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে নির্মিত ওই মার্কেট সরাতে একাধিকবার নোটিশ দেওয়ার পরেও বারবার ব্যর্থ হন তারা। তবে পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, 10 ডিসেম্বরের মধ্যে স্থাপনাগুলো সরাই নিতে হবে। এর আলোকে আমরা উচ্ছেদ করতেছি এবং এটা কন্টিনিউ করব। দীর্ঘদিন পর সরকারি জমি দখলমুক্ত করতে পারায় রেলওয়ে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রেল কর্তৃপক্ষ এগুলো পরিণত করে আমরা সুবলতা দেখতে যাচ্ছি, আমরা আমাদের দেশকে নতুনভাবে সাজাতে দেখতে যাচ্ছি। এদিকে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, অভিযানের আগে মালামাল সরাতে পর্যাপ্ত সময় পাননি তারা। তাদের দাবি, এসব জায়গা লিজ বা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারের সুযোগ করে দিলে তারা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। একই সাথে লাভবান হবে সরকার। আজকে আমাদের ক্ষতিপূরণের দাবি কে দিবে, কে বা কি করবে? আমরা অনাহারে দিন কাটাচ্ছি, বুঝলেন নাকি? আমাদের যে ক্ষুদ্র ফল ব্যবসা করি এর মধ্যে থেকে আমাদের জীবিকা নির্বাহ। আমাদের দীর্ঘস্থায়ী একটা পুনর্বাসন এবং লিজ দিলে সরকারও টাকা পাচ্ছে, আমরাও বেঁচে যাচ্ছি। অতএব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, নেক্সটে যাতে আর কোনো এই না ভাঙে। এই অভিযানে প্রায় 50 শতক রেলের জায়গা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আশুলিয়া ও ধামরায় এবার শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। চাহিদা থাকায় ভালো দামও মিলছে। তবে কিছু জমিতে পোকার আক্রমণে লোকসানে পড়েছেন কেউ কেউ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবার সবজি চাষে লাভবান হবার প্রত্যাশা কৃষকদের। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে চাষ করা শাকসবজি মাঠ থেকে তোলা শুরু হয়েছে। প্রায় ২৫০০ হেক্টর জমিতে এবার সিম, বেগুন, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজির চাষ হয়েছে। প্রতিদিনই মাঠ থেকে ফসল তুলে স্থানীয় বাজার সহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জে পাঠানো হচ্ছে সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইপাইল, কারওয়ান বাজার, গাজীপুরের কোনাবাড়ি সহ বিভিন্ন বাজারে সবজি পাঠিয়ে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। আমাদের শীতকালীন সবজি এবার বাম্পার ফলন হয়েছে।
আমরা কৃষকরা অনেক লাভবান হচ্ছি এবং অনেক টাকা দামে বিক্রি করতে পারতেছি। ভালো ফলন হয়েছে আর কি, আমি এখন ভালো খুশি রাখতে আমার। সিমের দাম ভালোই ভাবে আনছি, কিন্তু বছর সার বিষের দামটা কমাইলে আমরা একটু লাভবান হতাম আর কি। তবে কোনো কোনো জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ, ফলে ক্ষতির আশঙ্কাও কাটছে না কৃষকের। খেত করছি, টেহা পয়সা ভাঙ্গে বিচি, কত টেহার বিচি কিনে বুনছি, হ্যাঁ খেতে তো আমাকে উতেল হয় না, কিছুই হয় না। দুন্দল বুনছি, সিম বুনছি, হ্যাঁ খেতে আমার লস। কোনো বাবা আমি ঋণ পেনে বুনছি, অন্ত কোনো ভাবে খেত উঠে হেননে। বিষমুক্ত সবজি চাষ ও খাদ্য চাহিদা মেটাতে বছর জুড়েই সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। বিভিন্ন ধরনের রবি সবজি আমাদের ছিল এবং কৃষকরা এবার তাদের মুখে হাসি ফুটেছে, ওনারা সবজির যে কাঙ্ক্ষিত যে দাম সেটা তারা পেয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের খুবই নগণ্য কিছু জায়গায় আবার পোকার আক্রমণ হয়েছিল, সেগুলো আমরা তাৎক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যেন ওই জমিটাতে ওই সবজিটা চাষ না করে অন্য সবজি আগামী বছর ওনারা চাষ করবেন। ধামরাইয়ে দীর্ঘদিন ধরেই শীতকালীন সবজি ছাড়াও মিশ্র পদ্ধতিতে একই সঙ্গে একাধিক সবজি চাষেও ঝুঁকছেন কৃষকরা। ফলে বছর জুড়েই শাকসবজি সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠেছে এই অঞ্চল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সেনাবাহিনীর বিশেষায়িত এবং উচ্চ শিক্ষিত ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC 1000 নতুন এবং অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম এক প্রতিবেদনে জানায়, ড্রোনগুলো ইরানের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি। দেশটির সামরিক বিজ্ঞানী, প্রকৌশলী এবং উদ্ভাবকরা দীর্ঘদিন ধরে এই ড্রোন নিয়ে গবেষণা করছিলেন। মূলত ইসরায়েল এবং নতুন মার্কিন প্রশাসনের চাপ মোকাবেলার জন্য 1000 দূর নিয়ন্ত্রিত এই ড্রোনগুলো প্রস্তুত করেছে ইরান। এর মাধ্যমে IRGC নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম উল্লেখযোগ্য উন্নতি করবে বলেও দাবি করা হয়। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, মানববিহীন আকাশযানগুলোর সাহায্যে দূরবর্তী অনেক লক্ষ্যবস্তুতে আরও কার্যকরভাবে হামলা চালাতে পারবে সেনাবাহিনী। সান্তা আনা নামের ঝোড়ো বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল আরও বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ছে। আগামীকাল নাগাদ এই বাতাসের গতি আবারও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এতে দাবানল আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে 4টি দাবানলে পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1.5 লক্ষাধিক মানুষকে। দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল, তবে কিছু এলাকায় গতি বাড়ার আবারও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তারা জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে মঙ্গলবার সকাল পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। ঘণ্টায় 30 মাইল গতিতে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস 70 মাইলে পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য 60 জন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ। এদিকে লস অ্যাঞ্জেলেসে এখনও 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। পুড়ে গেছে 22,000 একর এলাকা। লস অ্যাঞ্জেলেসের 12,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে 1,53,000 মানুষকে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানলে এ পর্যন্ত কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। আশিকুর রহমান, ATN বাংলা। পাটেক্স খেলার খবর। চিটাগাং কিংসের জয়রাত ছুটে চলেছে। বিপিএলে হার দিয়ে শুরু করা মোহাম্মদ মিঠুনের দল টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে।
স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগাং কিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে গ্রাহাম ক্লার্ক এবং উসমান খাজার 50-তে 6 উইকেটে 203 রান সংগ্রহ করে চিটাগাং কিংস। ম্যাচ সেরা গ্রাহাম ক্লার্ক 33 বলে করেন 60 রান আর 35 বলে 53 রান করেন উসমান খাজা। জবাবে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। 8 উইকেটে 173 রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 52 রান করেন জর্জ মানসি। ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করার লক্ষ্যে রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় এবং বিসিএল এ ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। আগামী 19 জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে 2 দলের ময়দানি লড়াই। এরপর 21 এবং 24 জানুয়ারি ওয়ানডে সিরিজের বাকি 2 ম্যাচ হবে। সবগুলো খেলাই হবে সেন্ট কিটসে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে 2 দলের জন্যই এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্যারিবীয় সফরে 3 ম্যাচের টি20 সিরিজও খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ 3টি হবে 27, 29 এবং 31 জানুয়ারি। রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে গোলরক্ষক সেজনি লাল কার্ড দেখলে বাকি 34 মিনিট দর্শন নিয়ে খেলে কাতালানরা। তবু প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ 15 বার এই ট্রফি নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ক্রিকেট দল। আরও জানাচ্ছেন এসএম আশরাফ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারলে জাতমান থাকে না। লড়াইটা শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়, 2 দলের সমর্থকদের কাছেই এ যেন সম্মান বাঁচানোর অস্তিত্বের যুদ্ধ। সেই লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে রীতিমতো মুখ লুকানোর অবস্থা তৈরি করল বার্সেলোনা। যদিও সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে কিলিয়ান এমবাপ্পে মাত্র 5 মিনিটেই যেভাবে বার্সার রক্ষণকে দুমড়ে মুচড়ে দলকে এগিয়ে নিলেন, তাতে ভিন্ন আভাসই পাওয়া যাচ্ছিল। তবে লামিন ইয়ামাল স্মরণ করিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের মহাতারকা ভাবা হয়। 22 মিনিটে খেলা সমতায় 1-1। এর পরের কাব্যটা শুধুই বার্সেলোনা লিখে গেল। 36 মিনিটে রবার্ট লেভানদোভস্কি, 39 মিনিটে রাফিনহা। কাতালান শিবিরের খেলায় যেন পেপ গার্দিওলা যুগের ছন্দের জাদু। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলেজান্দ্রো বালদের দৃঢ়তায় রিয়ালের জালে বার্সার গোল সংখ্যা 1 হালি। অবাক বিধ্বস্ত কার্লো আনচেলত্তির শিষ্যরা যেন দিকভ্রান্ত। দ্বিতীয়ার্ধে রাফিনহার নিজের দ্বিতীয় আর দলের 5ম গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তবু বার্সা গোলরক্ষক সেজনি 56 মিনিটে লাল কার্ড দেখলে খেলায় ফেরার স্বপ্ন দেখে রিয়াল সমর্থকরা। কিন্তু রদ্রিগো শুধু 1 গোলই শোধ দিতে সক্ষম হয়। এ নিয়ে টানা 2টি এল ক্লাসিকোতে অন্তত 4 গোল হজম করল রিয়াল মাদ্রিদ। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সহ 3 দাবিতে সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। মন্ত্রণালয়ের সাথে বৈঠক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। জুলাই গণহত্যায় জড়িতদের কল রেকর্ড সহ ডিজিটাল প্রমাণাদি পেয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের মামলা। দেশের বিরুদ্ধে ভারতের কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেবে না জনগণ, হুঁশিয়ারি রিজভির। সীমান্ত পরিস্থিতি নিয়ে এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব। চলতি বছরেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বিমান চলাচল শুরু, জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য প্রসারে একমত 2 দেশের ব্যবসায়ীরা। এবং 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। 1 ফেব্রুয়ারি তফসিল, ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় ইসলামী ছাত্র শিবির। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।